শুনতে পাচ্ছিস? কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে 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 ছেড়ে দাও। আপনারা শুনছেন আধার 48। আমি জিহাদ, এবার ইন্টার কমপ্লিট করলাম। সামনে অনার্সে ভর্তি হব। হাতে লম্বা একটা ছুটি। এখন সারাদিন পড়ে পড়ে ঘুমাই আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াই। আমার পরিবার বলতে আমার বাবা, মা আর আদরের ছোট বোন সুমি। সুমি ক্লাস 2তে পড়ে। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। একদিন সুমি স্কুল থেকে বাড়িতে ফিরে আমার মায়ের কাছে আবদার করতে শুরু করে, মা, আমি নানু বাড়িতে যাব, আমাকে নানু বাড়িতে নিয়ে যাও। আমার মা তখন আমার ছোট বোনকে বলে, অনেক দিন হলো আমিও আমার বাবা মাকে দেখি না। তুমি এক কাজ করো মা, আজকে রাতে যখন তোমার বাবা অফিস থেকে বাড়িতে ফিরবে তখন তার কাছে বায়না করো, তোমার বাবা তোমাকে নানু বাড়িতে নিয়ে যাবে। সেদিন রাতে বাবা অফিস থেকে বাড়িতে ফেরার সাথে সাথে সুমি তার কোলে উঠে বায়না করতে শুরু করে, বাবা, আমাকে নানু বাড়িতে নিয়ে যাও না, আমি নানু বাড়িতে যাব, নানু বাড়িতে যাবই। আমার বাবা তখন সুমিকে বলে, ঠিক আছে মা, আমি আগামীকালই অফিসে গিয়ে ছুটির জন্য আবেদন করব। তারপর আমরা সবাই চলে যাব তোমার নানু বাড়িতে। আমার বাবা আমার ছোট বোনকে অনেক ভালোবাসত। পরদিন সকালে বাবা চলে যায় অফিসে। রাতে বাবা অফিস থেকে ফিরে আমাদের সবাইকে ডাকে। তারপর আমাদের সবাইকে জানায়, আমার বস আমার ছুটি পাস করে দিয়েছে, 1 সপ্তাহের জন্য ছুটি পেয়েছি। আমি আমার মাটাকে নিয়ে আর তোমাদের সবাইকে নিয়ে তার নানু বাড়িতে যাব। কথাটা শুনে আমার ছোট বোন সুমি আনন্দে লাফাতে শুরু করে, সত্যি বাবা, আমরা নানু বাড়িতে যাব? হ্যাঁ মা, আমরা সবাই যাব, কাল সকালেই আমরা রওনা করব। আমিও মনে মনে অনেক খুশি হই। অনেক দিন হলো নানা ভাইকে দেখি না। আমরা আগামীকাল যাব। আমার নানু বাড়ি বরিশাল বিভাগে ছোট্ট একটি গ্রামে। গত অনেকগুলো বছর সেখানে যাওয়া হয়নি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই নাস্তা করে যে যার মতো করে ব্যাগপত্র গুছিয়ে নেই। যেহেতু বরিশাল যেতে হবে তাই আমরা একটা সেনজিতে করে সর্বপ্রথম সদরঘাটে চলে আসি। ঢাকা সদরঘাটে আসার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লঞ্চে উঠে পড়ি। লঞ্চ চলতে শুরু করে। 4 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসি বরিশালের সেই ছোট্ট লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে আসার পর আমাদের 2 মামা আমাদেরকে নিতে চলে আসে। মামাদের সাথে আমরা চলে যাই আমাদের নানু বাড়িতে। এতদিন পর নানু ভাই, নানু সবাই আমাদেরকে দেখে আদর আপ্যায়ন করে ঘরে তুলে নেয়। সারাটা দিন অনেক ভালো কাটে। রাতে খাওয়া দাওয়া করে আমরা সেখানেই বসেছিলাম, হঠাৎ করে তখন বিদ্যুৎ চলে যায়। আমার নানু ভাই বলে, গ্রামে বিদ্যুৎ গেলে সহজে আসতে চায় না, চারিপাশে খুব গরম পড়েছে, চলো সকল বাচ্চাদেরকে নিয়ে আমরা উঠানে গিয়ে বসি। আমার 2 মামি তখন উঠানে লম্বা করে চাটাই বিছিয়ে দেয়। আমরা সবাই বাইরে এসে বসি। আমার মামাতো বোন, মামাতো ভাই, সকল বাচ্চারা আমার নানু ভাইয়ের কাছে আবদার করতে শুরু করে গল্প শোনার জন্য। আমার নানু ভাই তখন সবাইকে একটা গল্প বলতে শুরু করে। আমি তাদের থেকে কিছুটা দূরে একটা চেয়ারে বসে ফেসবুক চালাচ্ছিলাম, কিন্তু বারবার নানু ভাইয়ের গল্পের দিকে মন ছুটে যাচ্ছিল। নানু ভাই বাচ্চাদেরকে চাঁদের পরীর গল্প শোনাচ্ছিল। আমি তখন ফোনটা রেখে নানু ভাইয়ের কাছে গিয়ে বসি আর বাচ্চাদের মতো করেই মন দিয়ে নানু ভাইয়ের গল্প শুনতে শুরু করি। নানু ভাই বলছিল চাঁদে নাকি একদল সুন্দরী পরী আছে। সেই পরীগুলো সেখানেই বসবাস করছে 1000 বছর ধরে। একটা সময় গল্প শেষ হয়ে আসে আর কারেন্টও চলে আসে। বাচ্চারা সবাই আনন্দ করতে করতে ঘরে ফিরে যায়। বাবা মা, মামা মামি তারাও ঘরে ফিরে যায়। নানু ভাই সেখান থেকে উঠেই যাবে, তখন আমি নানু ভাইকে বলি, নানু ভাই,
গল্পটা আসলেই অনেক সুন্দর ছিল। নানু ভাই তখন একটা মায়াবী হাসি দিয়ে আমাকে বলে, জিহাদ, সব গল্প আসলে গল্প থাকে না, এটাও পুরোটা গল্প না, এখানে অনেক কিছুই সত্য ছিল। নানু ভাইয়ের মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে তার কাছে জানতে চাই, সত্য ছিল মানেটা কি নানু ভাই? তুমি আসলে কি বলতে চাচ্ছ? তখন আমার নানু ভাই আমাকে বলে, জিহাদ, আমি আমার বাবার মুখে শুনেছি আসলেই চাঁদে একদল সুন্দরী পরী থাকে। সত্যি নানু ভাই, চাঁদে পরীরা বসবাস করে? আমি এখনো দেখিনি নানু ভাই, কিন্তু আমি শুনেছি আমার বাবার কাছ থেকে। তোমার বড় আব্বু আমাকে বলেছিল চাঁদে একদল সুন্দরী পরী থাকে, আর এটা নাকি সত্য। আসো, এখন ঘরে আসো, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আমি ঘরে চলে যাই। এভাবেই একটা সপ্তাহ পার হয়ে যায়। আমরা অনেক মজা করি বরিশালের সেই ছোট্ট গ্রামে। বাবার ছুটি শেষ হয়ে আসে, তাই আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে আবারও শহরে চলে আসি। কিন্তু আমার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, নানু ভাইয়ের সেই অলৌকিক রূপকথার গল্পটা। আসলেই কি তাহলে চাঁদে একদল সুন্দরী পরী থাকে? একদিন রাতে আমার ঘুম আসছিল না, তাই আমি আমাদের বাড়ির ছাদে চলে যাই। এমনটা আমি মাঝে মাঝেই করি। যখন আমার ঘুম আসে না, তখন আমি ছাদে গিয়ে বসে থাকি। আমাদের বাড়ির ছাদে বসার জন্য ছোট্ট একটা সুন্দর দোলনা আছে। আমি সেই দোলনার উপরে বসে ফেসবুক চালাচ্ছিলাম। তেমন সময় আমার মনে পড়ে যায় আমার নানু ভাইয়ের বলা সেই রূপকথার গল্পের কথা। আমি ফোনটা পাশে রেখে তখন আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, আসলেই কি সেই দূর আকাশে ওই ছোট্ট চাঁদে কেউ বসবাস করতে পারে? আমি এক দৃষ্টিতে সেখানেই তাকিয়েছিলাম। হঠাৎ করে যেন এক পলকের জন্য আমি দেখতে পারি সেই চাঁদের মাঝখানে বিশাল একটা গাছ, আর সেই গাছের নিচে অনেকগুলো মানুষের কালো কালো ছায়া ঘোরাফেরা করছে। এই দৃশ্য দেখে আমি আমার চোখ কচলিয়ে আবারও সেদিকে তাকাই, কিন্তু তখন আমি সেই দূর চাঁদে আর কিচ্ছু দেখতে পারি না। আকাশের সাদা মেঘগুলো চাঁদের চারিপাশে উড়াউড়ি করছে। আমি মনে মনে তখন ভাবি, অবশ্যই নানু ভাইয়ের বলা সেই রূপকথার গল্পে কিছু না কিছু সত্য অবশ্যই আছে। আমাকে সেই সত্য খুঁজে বের করতে হবে। পরের দিন সকালে আমি আমার এক বন্ধুকে ফোন দেই। আমার সেই বন্ধু মাদ্রাসায় পড়ালেখা করত। আমি তাকে ফোন দিয়ে আমার সাথে ঘটে যাওয়া গতকাল রাতের সেই ঘটনার বিষয়ে সব কিছু বলি, আর তার পাশাপাশি আমার নানু ভাইয়ের বলা সেই রূপকথার গল্পের কথা বলি। আমার বন্ধু আমার মুখে এইসব ঘটনা শুনে প্রথমে অনেকটা মজা নেয়। আমি যখন সিরিয়াসভাবে তাকে বলি, মজা না করে আমাকে বল, আসলেই কি এমনটা ঘটতে পারে? তখন আমার বন্ধু বলতে শুরু করে, দেখ জিহাদ, আমি মাদ্রাসায় পড়ালেখা করে যতদূর জানতে পেরেছি, এই পৃথিবীতে একটা অলৌকিক জগৎ আছে। হ্যাঁ, আমাদের মাঝেই জিন পরী বসবাস করে। পরী হচ্ছে সেসব জাতি, জিনেদেরই একটা অংশ। মেয়ে জিনদের মানুষেরা পরী বলে থাকে। অনেকগুলো জিন জাতি আছে, তাদের মধ্যে অনেকেই গভীর সমুদ্রতলে কিংবা গভীর পাহাড়ি এলাকায়, জঙ্গলে এসব জায়গায় বসবাস করে। কিন্তু আমি এখনও শুনিনি কোথাও যে চাঁদে কেউ বসবাস করে। তাই আমি তোকে বলতে পারছি না আসলেই কি চাঁদে কোনো পরী আছে কি না। বন্ধুর সাথে কথা বলে আমি ফোনটা কেটে দেই। আমার মনে এখন আরও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আমাকে জানতেই হবে চাঁদের দেশে আসলেই কি কোনো পরী বসবাস করে কি না। তাই আমি আমার ফোন দিয়ে ইন্টারনেট ব্যবহার করে জানার চেষ্টা করি। সেখানে আমি কিছুই খুঁজে পাই না, তবে আমি অনেকগুলো তান্ত্রিক, অনেক কবিরাজের নাম্বার খুঁজে পাই। আমি সেই নাম্বারগুলো কালেক্ট করি, তারপর একের পর এক নাম্বারে ফোন দেই, SMS পাঠাই, কিন্তু সবার উত্তর একটাই, আগে টাকা পাঠাও, তারপর তোমার সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমি সেখান থেকে কয়েকটা নাম্বারে
কিছু টাকা পাঠাই। তারপর তাদেরকে ফোন দিয়ে জানতে চাই আসলেই কি চাঁদের দেশে কোনো পরীর জাতি বসবাস করে কিনা। সেসব কবিরাজরা তখন আমাকে বলে অদ্ভুত কিছু রূপকথার গল্প, কিন্তু কারো কথায় আমি কোনো সত্যতা খুঁজে পাচ্ছিলাম না। এভাবেই আমার দিন পার হচ্ছিল। একদিন আমার বাবা আমাকে বলে, পড়াশোনা তো করতে হবে, অনার্সে ভর্তি হতে চাও, কোন ভার্সিটিতে ভর্তি হবে আমাকে কিছু বলো। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ্রহ জানাই। আমার বাবা বলে, ঠিক আছে, সেখানে আমার একজন বন্ধু প্রফেসর, আমি তার সাথে কথা বলছি, তারপর তোমাকে জানাবো। আমার মনে এখনও সেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, আকাশে কোনো পরী বসবাস করে কিনা। তার পাশাপাশি আমি অনলাইন থেকে নাম্বার কালেক্ট করে অনেক কবিরাজ তান্ত্রিকের সাথে যোগাযোগ করছিলাম। এভাবেই একদিন আমি ফেসবুকে একটা আইডি খুঁজে পাই, কবিরাজ জাহিদ নামে। আমি সেই জাহিদ নামক কবিরাজকে একটা SMS পাঠাই, আপনি কি জানতে চান আগে আমাকে বলেন। কথাটা শুনে আমার ভালো লাগলো, এই কবিরাজটা বাকিদের থেকে কতটা আলাদা। আমি তখন তাকে ফোন দেই। কবিরাজ জাহিদ আমার ফোনটা ধরে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া, আপনি কি জানতে চাইছেন আমাকে বলেন তো। আমার পক্ষে যদি আপনার উত্তরটা দেয়া সম্ভব হয় তাহলে আমি দেব। খুশি হলাম ভাইয়া, আপনি জানেন আপনি বাকি কবিরাজদের থেকে কতটা আলাদা। কি কি বলছেন, কেমন করে শুনি। জানেন জাহিদ ভাই, আমি অনেক কবিরাজদেরকে এর আগে ফোন দিয়েছি, নক করেছি, সবাই আমার কাছে আগে টাকা চেয়েছে, তারপর আমার প্রশ্নর উত্তর দিতে চেয়েছে। তবে আমি অনেককে টাকাও পাঠিয়েছি, কিন্তু তারা যা বলেছে সেগুলো শুধুই রূপকথার গল্পের মতো, আর কিছুই না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এখন বলেন ভাইয়া, আপনার প্রশ্নটা কি। জাহিদ ভাই, আসলে আমি জানতে চাই আকাশের সেই দূর ওই চাঁদে কোনো পরিজাতি বসবাস করে কিনা। কি, আকাশের চাঁদে কোনো পরী আছে কিনা সেটা আপনি জানতে চান? কিন্তু কেন, আমাকে সব কিছু খুলে বলেন তো। আমি তখন জাহিদ ভাইকে সবটা খুলে বলি, গ্রামে যাওয়া, আমার নানু ভাইয়ের মুখে সেই গল্প, তারপর ছাদে বসে থেকে সেই আকাশে কিছু মানুষদের উপস্থিতি দূর থেকে দেখা, সব কিছু। সবটা শুনে কবিরাজ জাহিদ তখন আমাকে বলে, দেখেন জিয়াদ ভাই, আপনার কথাগুলো আমি বুঝতে পারছি, আপনার এই কথার উত্তর আমার কাছে নেই। সত্য কথা বলতে এই উত্তরটা কোনো মানুষের জানা হয়তোবা নেই। আপনাকে যদি আসলেই জানতে হয় আকাশের সেই চাঁদে কোনো পরী বসবাস করে কি না, তাহলে আপনাকে মাটিতে থাকা কোনো পরীর কাছে এই প্রশ্নটা করতে হবে, তাহলে সে আপনাকে সঠিক উত্তর দিতে পারবে। জাহিদ ভাই, আপনাকে একটা অনুরোধ করি। ঠিক আছে, করেন। কি অনুরোধ? ভাই, আমাকে এমন কোনো পরীর সন্ধান দেবেন যার সাথে আমি দেখা করতে পারবো, কথা বলতে পারবো, সে আমার কোনো ক্ষতি করবে না, আর আমার এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। দেখেন জিহাদ ভাই, আমি সচরাচর কাউকে জিন পরীদের বিষয় এত কিছু বলি না, তবে আপনার ঘটনা শুনে মনে হচ্ছে আপনি যতদিন না জানতে পারবেন আকাশের সেই চাঁদে কোনো চাঁদের পরী আছে কি না, ততদিন আপনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। আপনার ফিউচারের কথা ভেবে আপনাকে একটা ছোট্ট জায়গার কথা বলছি, সেখানে গেলে আপনি একটা পরীর দেখা পাবেন। আসলে আজ থেকে আরও 4 বছর আগে একটা কাজ করতে গিয়ে আমি সেই পরীর মুখোমুখি হয়েছিলাম। সেই পরীটা অন্য সব পরীদের থেকে অনেকটা আলাদা। যেমন তার সুন্দর রূপ, তেমনি তার সুন্দর একটা মন আছে। সে মানুষদেরকে সম্মান করে, কারো ক্ষতি করে না। আপনি এক কাজ করেন, তার সাথে দেখা করেন। জাহিদ ভাই, বলেন না ভাই, সেখানে আমি কি করে যাব? সে জায়গাটা কোথায়? জিহাদ ভাই, সেখানে আপনাকে যেতে হলে ঢাকার বাইরে বান্দরবনে যেতে হবে। বান্দরবনে একটা রহস্যময় নদী আছে। সেই নদীতে সন্ধ্যের পর কোনো নৌকা চলাচল করে না। আপনার সেই নদীর পথ ধরে যেতে হবে ছোট্ট একটা ফুল বাগানে। সেই রহস্যময় ফুল বাগানে আপনি দেখা পাবেন বিশাল একটা ঝর্ণা।
আর সেই ঝর্ণার কাছেই আপনি দেখা পাবেন সুন্দরী সেই পরীটার। ধন্যবাদ জাহিদ ভাই, আমি সেখানে যাবই যাব। না না জেহাদ ভাই, ধন্যবাদ দিতে হবে না, আপনি দেখে শুনে সেখানে যাবেন। আর কোনো সমস্যা হলে আমাকে এই নাম্বারে ফোন দেবেন, আমি আপনাকে যতদূর পারি সাহায্য করব। ঠিক আছে ভাই, ধন্যবাদ, রাখছি তাহলে, আসসালামু আলাইকুম। আমি ফোনটা কেটে আনন্দে লাফাতে শুরু করি। আমি একটা পরীর সাথে দেখা করব, আর তাকে আমি এই প্রশ্নটা করব, আকাশের সেই চাঁদে কোনো পরী বসবাস করে কিনা। তবে সমস্যা এখন একটাই, বাবা মাকে কি করে রাজি করাবো। আমি বান্দরবন যাব এটা জানতে পারলে বাবা মা কি কখনোই আমাকে ছাড়বে? আমি সিদ্ধান্ত নেই, বাবা মার কাছ থেকে আমি মিথ্যে কথা বলে বান্দরবন যাব। একদিন রাতে আমি বাবা মার ঘরে যাই, তারপর তাকে বলি, বাবা, সামনেই তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি। আমি চাচ্ছি আগে থেকেই পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করতে। আমার এক বন্ধু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের প্রথম ইয়ারে পড়াশোনা করছে। আমি তার সাথে কিছুদিন তার বাড়িতে থেকে পড়াশোনা করে তারপর নিজেকে প্রস্তুত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। বেশ ভালো, তো তুমি কি সেই বাড়িতে থেকেই পড়াশোনা করতে চাইছো? হ্যাঁ বাবা, আমি ওর কাছে থেকেই পড়াশোনা করতে চাইছি। ওর বাবা মার কোনো আপত্তি নেই তো? আসলে বাবা, আমার বন্ধুর বাবা মা গ্রামে থাকে, ও শহরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশোনা করছে। ওর সাথে আমি কথা বলেছি, ওর কোনো সমস্যা নেই, আমি ওর সাথে তোমাদের কথা বলিয়ে দেব। ঠিক আছে, যেটা ভালো মনে হয় করো, আমি অতদিনে তোমার ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে বাবা। আমি আমার একটা বন্ধুকে সব কিছু খুলে বলে তাকে দিয়ে মিথ্যে একটা নাটক সাজাই। সে আমার বাবা মাকে ফোন দিয়ে কথা বলে যে হ্যাঁ, আমার সাথেই জিহাদ পড়াশোনা করবে, 1 সপ্তাহ আমরা দুজন একসাথেই থাকব, যেন আমার বাবা মা চিন্তা না করে। বাবা মা খুশি হয়। আমি বাড়ি থেকে বের হয়ে আসি। তারপর সেই বন্ধুর কাছ থেকেই কিছু টাকা ধার নিয়ে আমি সেদিনই ঢাকার বাইরে দূরে সেই বান্দরবনে চলে আসি। বান্দরবন আসতে আসতে চারিপাশে রাত হয়ে যায়। আমি একটা হোটেলে উঠে পড়ি। পরদিন বিকেলে আমি চলে যাই সেই রহস্যময় নদীর কাছে। তবে অনেক মাঝিকে আমি অনুরোধ করার পরেও কেউ সন্ধ্যের পর নৌকা বাইতে রাজি হয় না। এখন আমি কি করে যাব সেই রহস্যময় বাগানের কাছে? রাতে আমি সিদ্ধান্ত নেই, আমি নিজেই নৌকা চালিয়ে সেই বাগানকে খুঁজে বের করব। ছোটবেলা একবার আমার নানু ভাই আমাকে নৌকা চালানো শিখিয়েছিল। অনেকগুলো বছর আমি নৌকা চালাইনি। একবার চেষ্টা করে দেখি, হয়তোবা আমি এখনও পারবো সেই কাঠের নৌকা বাইতে। কথা মতো আমি হোটেল থেকে বের হয়ে আসি সেই নদীর পাড়ে। সকল মাঝিরা নৌকা ঘাটেই বেঁধে রেখেছে। আমি একটা নৌকার বাঁধন খুলে সেখান থেকে বৈঠা নিয়ে নৌকা চালাতে চেষ্টা করি। কয়েকবার চেষ্টা করার পর আমি নৌকা চালাতে সক্ষম হই। আমি নৌকা চালাতে চালাতে সেই নদীর পথে ছুটে চলেছি আর খোঁজ করছি সেই রহস্যময় বাগানটার। এভাবেই 3 ঘন্টা নৌকা চালাচ্ছি আমি। চারিপাশে গভীর রাত হয়ে এসেছে। একটা সময় আমি দূর থেকে উজ্জ্বল কিছু আলো দেখতে পাই। আমি সেই আলোর দিকে নৌকা চালাচ্ছি। আমার ভয় লাগছে না, আশেপাশে কিছু ঘটতে পারে, পানির নিচ থেকে কিছু আমাকে তলিয়ে ফেলতে পারে, এমন কিছুই আমার মাথায় আসছে না। আমার মাথায় তো একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক সেই পরীটার সাথে আমার দেখা করতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাকে প্রশ্ন করতে হবে আসলেই কি আকাশের চাঁদে কোনো সুন্দরী পরীরা বসবাস করে কিনা। আমি সেই আলোর কাছাকাছি আসতেই দেখতে পারি একটা রহস্যময় সুন্দর ফুল বাগান। যে ফুল বাগানের অনেকগুলো ফুল গাছের ফুল থেকে উজ্জ্বল আলো বের হচ্ছে। এমন অলৌকিক ফুল আমি এর আগে কখনো দেখিনি। আমি নৌকাটাকে সেখানেই একটা গাছের সাথে বেঁধে সেই বাগানে প্রবেশ করি। তারপর খুঁজতে শুরু করি সেই রহস্যময় ঝর্ণাটাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি দেখা পাই একটা সুন্দর ঝর্ণা। পাহাড়ের বুক থেকে ঝরে পড়ছে
বিশাল সেই ঝর্ণার পানি। আমি সেই ঝর্ণার কাছেই একটা সুন্দরী মেয়েকে দেখতে পারি, যে মেয়েটা ঝর্ণার পানিতে গোসল করছে। আমি সেই মেয়েটার কাছে যাই। আমাকে দেখে সে সেখান থেকে উঠে আসে। তাকে দেখতে মোটেও ভয়ঙ্কর দেখাচ্ছিল না। তার পরনে খুবই সুন্দর একটা লাল রঙের শাড়ি, চুলগুলো খোলা, খুবই সুন্দরী সে। সে আমাকে দেখে মায়াবী একটা হাসি দিয়ে আমাকে বলে, কি ব্যাপার ভাই, তুমি এখানে কি করছো? তুমি জানো না এত রাতে এদিকে আসা ঠিক না? আমি জানি আপনি একটা পরী, তাই না? আমার মুখে এই কথা শুনে সে আমাকে বলে, আমি তো সাধারণ মানুষের রূপে এখানে ঘোরাফেরা করছি, গোসল করছি। তুমি কি করে বুঝতে পারলে আমি যে কোনো সাধারণ মানুষ না? আসলে আমি আপনার সম্পর্কে সব কিছু জেনে তারপর এখানে এসেছি। প্লিজ আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। দেখো ভাই, তুমি এখান থেকে চলে যাও। তোমার ক্ষতি করতে আমি চাই না। যাও, এখান থেকে চলে যাও। না, আমি কোথাও যাব না। আমাকে আগে বলেন, আমার প্রশ্নের উত্তর বলেন, তারপর আমি যাব। বাহ, তুমি তো দেখছি খুবই জেদি একটা ছেলে। তো তোমার নাম কি সেটা আগে বলো। আমি তখন সেই সুন্দরী পরীটাকে বলি, আমার নাম জিহাদ। একমাত্র আপনার সাথে দেখা করার জন্য আমি জীবনে প্রথম আমার বাবা মার সাথে মিথ্যে কথা বলেছি। শহর থেকে এত দূরে আপনার সাথে দেখা করতে এসেছি। বুঝতে পারছি। তাহলে বলো, তোমার সেই প্রশ্নটা কি? আমার যদি জানা থাকে আমি অবশ্যই তোমাকে বলবো। আমার প্রশ্নটা হচ্ছে, আকাশের সেই চাঁদে আদৌ কি কোনো সুন্দরী পরীর জাত বসবাস করে? সেখানে কি চাঁদের পরী আছে? আমার মুখে এই কথা শুনে তখন সেই পরীটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আমাকে বলে, তুমি এই বিষয়ে কি করে জানলে? পৃথিবীর মানুষেরা তো এই বিষয়ে জানে না। তার মানে সত্যি সেই চাঁদে কোনো পরী আছে? হ্যাঁ ভাই, সে চাঁদে একদল সুন্দরী পরী আছে। আর সেই পরীদের রাজকন্যা, যার নাম আয়শা, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আপনি সেখানকার পরীদের রাজকন্যাকে চিনেন? হ্যাঁ, আমি চিনি। কিন্তু তার আগে বলো, তুমি কি করে জানলে তাদের সম্পর্কে? দেখেন, আপনাকে মিথ্যে কথা বলবো না। আসলে আমি আমার দাদু ভাইয়ের মুখে একটা রূপকথার গল্প শুনেছিলাম। আমার দাদু ভাই বলেছিল, এটা গল্প না, এটার মাঝে একটা সত্য ঘটনা লুকিয়ে আছে। সেই সত্য জিনিসটা জানার জন্য আমি আরও কৌতূহল হয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়েছিলাম। একদিন রাতে আমি দেখতে পারি সেই চাঁদে কিছু মানুষের উপস্থিতি। আমি ধরে নেই আমার দাদুভাই সত্য বলেছে। তারপর আমি অনেক কবিরাজের সাথে যোগাযোগ করি। সবাই আমাকে মিথ্যে বলছিল, যেটা তাদের কথাই বোঝা যাচ্ছিল। তবে একজন কবিরাজ, যার নাম জাহিদ, সে আমাকে আপনার বিষয়ে বলেছে আপনার কাছে আমি এই প্রশ্নের বিষয়ে জানতে পারবো। তাই আমি আপনার কাছে এসেছি। ও, জাহিদ তোমাকে পাঠিয়েছে? শয়তান একটা, গত 2 বছর হয়ে গেল আমার সাথে দেখা করে না। তুমি জানো আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। একটা সময় ও এখানে একটা কাজে এসেছিল। তারপর আমাদের মাঝে একটা মধুর সম্পর্ক ঘটেছিল। কিন্তু হঠাৎ একদিন ও আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, বলে খুব তাড়াতাড়ি আবার দেখা করবে। কিন্তু গত 2 বছর পার হয়ে যায়, সে আমার সাথে দেখা করেনি। ও, আমি তার সাথে আপনাকে ফোনে কথা বলিয়ে দিতে পারবো, কিন্তু তার বিনিময়ে আপনাকে সেই পরীদের রাজকন্যা চাঁদের পরীর সাথে আমাকে দেখা করাতে হবে। রাজি? সত্যি ভাই, আমার ভালোবাসার জাহিদের সাথে তুমি আমাকে কথা বলিয়ে দিতে পারবে? হ্যাঁ, আমি পারবো, কিন্তু তার আগে কথা দেন আপনি আমাকে সেই আয়শা পরী চাঁদের পরীর সাথে দেখা করাবেন। তুমি যদি আমাকে আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করাতে সাহায্য করো, তাহলে অবশ্যই আমি চাঁদের পরী আয়শার সাথে তোমাকে দেখা করাবো। আমি তখনই আমার পকেট থেকে ফোনটা বের করি আর ঝটপট জাহিদ ভাইকে একটা ফোন দেই। মনে মনে ভাবছিলাম, এত রাতে কি জাহিদ ভাই আমার ফোনটা ধরবে? সে তো ঘুমিয়েও থাকতে পারে। কয়েকবার রিং হওয়ার পর জাহিদ ভাই আমার ফোনটা ধরে আর ফোনের ওপার থেকে আমাকে বলে, জিহাদ ভাই, আপনি ঠিক আছেন তো? কোনো বিপদ হয়নি তো? না না ভাই, কোনো বিপদ হয়নি।
তবে আপনার সাথে একজন কথা বলতে চায়। কথা বলেন। আমি ফোনটা সেই ভালো সুন্দরী পরীটার দিকে এগিয়ে দেই। সেই পরী ফোনটা ধরে, তারপর কথা বলতে শুরু করে। জাহিদ, কেমন আছো? কে কে কথা বলছেন? ও, এখন আমার কণ্ঠস্বরও ভুলে গেছো? আমি রূপা পড়ি। ও, তুমি? হ্যাঁ, ভালো আছি। তুমি ফোনে আমার সাথে কথা বলছো, কিন্তু কেন? কেন সেটা তুমি খুব ভালো করে জানো জাহিদ। তুমি কথা দিয়েছিলে আমাকে আমার সাথে আবার দেখা করবে, কিন্তু 2টা বছর পার হয়ে গেছে। কেন জাহিদ, কেন কেন আমার সাথে এমনটা করলে? তুমিও আর 5টা মানুষের মতো মন ভেঙে দিলে। দেখো রূপা, আমি তোমার সাথে সম্পর্কে জড়িয়েছিলাম, এটা সত্য। আমি এখনও তোমাকে ভালোবাসি, কিন্তু রূপা, এটা সম্ভব না। তুমি একটা পরী আর আমি একটা মানুষ। এটা প্রকৃতির নিয়মের বাইরে। আমি চাইলেও তোমার সাথে এই সম্পর্কে আর থাকতে পারতাম না। তাই আমি তোমার কাছ থেকে মিথ্যে কথা বলে দূরে সরে এসেছি, যেন তুমি ভালো থাকো, আমি ভালো থাকি। রূপা পরী তখন ফোনের মাঝে জাহিদ ভাইকে বলে, তুমি চেয়েছিলে আমি যেন ভালো থাকি, কিন্তু বিশ্বাস করো, তুমি যাওয়ার পর একটা দিনও আমি ভালো নেই। প্রত্যেকটা দিন আমি তোমার কথা ভেবে কান্না করি। তুমি কি এমনটাই চাও সারা জীবন আমি তোমার জন্য কান্না করি? ঠিক আছে, তুমি যদি চাও আমি এমনটা করি, তাহলে তাই হোক। ওপার থেকে জাহিদ ভাই তখন বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো, কিন্তু এখনও তুমি আমার কথা মনে রেখেছ। রূপা, আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আসব। আর এখন আমি মিথ্যে কোনো কথা দিচ্ছি না। আমি তোমাকে কসম করে বলছি, আমি তোমার কাছে আবার আসব। রূপা পরী এই কথা শুনে অনেক খুশি হয়। তারপর জাহিদ ভাই ফোনটা কেটে ঘুমিয়ে পড়ে। রূপা পরী কথা শেষ করে সে ফোনটা আমার দিকে এগিয়ে দেয়। সে অনেক খুশি। এতদিন পর তার ভালোবাসার মানুষের সাথে সে কথা বলতে পেরেছে। তাদের সম্পর্কটা আবারও এক হয়ে গিয়েছে। আমি রূপা পরীকে তখন বলি, তো আপনি খুশি তো? হ্যাঁ জিহাদ ভাই আমার, আমি অনেক খুশি। আমার ভালোবাসার মানুষ আবারও আমার কাছে ফিরে আসবে। আপনি আমাকে ভাই বলছেন, তাহলে আপনি আমার বড় বোন। তো বোন আমার, এখন আপনি আপনার কথা রাখেন। সে চাঁদের পরীদের রাজকন্যা আয়শা পরীর সাথে আমাকে দেখা করান। তখন রূপা পরী আমাকে বলে, অবশ্যই তোমাকে আমি তার সাথে দেখা করাবো, কিন্তু ভাই, এখন যে তোমাকে আবারও ফিরে যেতে হবে, কেননা সে চাঁদের পরী আয়শা সবসময় এখানে আসে না। সে বছরে একবার একটা রহস্যময় রাতে এই পৃথিবীতে নেমে আসে। সে রাতে চাঁদটা থাকে অন্য রকম, পুরো চাঁদ লাল টকটকে হয়ে থাকে। সবাই বলে রাতের বেলা সেদিন নাকি সূর্যগ্রহণ হয়, কিন্তু তেমন কিছু না। বছরের সেই রাতে রাজকন্যা আয়শা আকাশ থেকে নেমে আসে, তাই চাঁদ এমন হয়ে যায়। তুমি সে রাতে এখানে এসো, অবশ্যই আমি তার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। ঠিক আছে বোন, তাহলে আর কি, আমি চলে যাই। কিন্তু আমাকে বলেন, তার সাথে আপনার কিভাবে যোগাযোগ হলো? সে কেন এই বাগানেই নেমে আসে? তখন রূপা পরী আমাকে বলে, কারণ হচ্ছে আমার এই বাগানে একটা রহস্যময় ফুল গাছ আছে। সে গাছে একটা নীল রঙের সুন্দর পদ্ম ফুল ফোটে। কি পদ্ম ফুল? কিন্তু পদ্ম ফুল তো পানিতে ফোটে। তখন রূপা পরী আমাকে বলে, না, এই পদ্ম মাটিতে ফোটে। আর এই পদ্মটা নেয়ার জন্যই আয়শা পরী পৃথিবীতে নেমে আসে। সে এই রহস্যময় ফুলটা তার সুন্দর চুলের খোপায় গেঁথে রাখে একটা বছর। 1 বছর এই ফুল কিচ্ছু হয় না। তারপর আবারও নতুন একটা ফুল নেওয়ার জন্য সে পৃথিবীতে নেমে আসে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। ঠিক আছে, আমি আসব আবার 1 বছরের সেই রাতে, রহস্যময় রাতে। ঠিক আছে ভাই, যাও তাহলে। আমি সেখান থেকে আসার আগে রূপা পরীর কাছে জানতে চাই, কিন্তু বোন,
আমি কি করে বুঝতে পারবো সেই রহস্যময় রাত আসলে কবে হবে? তখন রূপাপরি বলে, এটা সম্পর্কে আমার ভালোবাসার মানুষ জাহিদ, সে বলতে পারবে। তুমি তার কাছে জানতে চেয়েও, সেই বলে দিতে পারবে সে রাত আসলে কয়দিন পর আসবে। ঠিক আছে, আমি তাহলে আসি, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে ভাই, শহরে গিয়ে আমার ভালোবাসার মানুষটাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি জাহিদ ভাইকে আপনার কাছে আবারও পাঠিয়ে দেব খুব তাড়াতাড়ি। কথাটা বলে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে বাগানের শেষে সেই নদীর পাড়ে আসি। তারপর নৌকার বাঁধন খুলে নৌকা চালাতে চালাতে আবারও সেই ঘাটে চলে আসি। ঘাটে নৌকাটা বেঁধে আমি হোটেলে এসে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আমি আবারও শহরে চলে আসি। শহরে এসে আমি জাহিদ ভাইকে ফোন দেই। জাহিদ ভাই শুরুতে আমাকে বলে, তুমি কেন রূপাপরির কাছে ফোনটা দিতে গেলে? কেন ভাই, আপনি কি রাগ করেছেন আমার উপরে? না না জিহাদ, আমি রাগ করিনি, তবে আমি চেয়েছিলাম রূপাপরির কাছ থেকে চিরকালের মতো দূরে সরে যেতে। ভাই, এমনটা করবেন না। আমি দেখেছি রূপাপরির চোখে আপনার জন্য কত ভালোবাসা। সে আপনাকে অনেক ভালোবাসে ভাই, আপনি তার মনটাকে এভাবে ভেঙে দেবেন না। কিন্তু জিহাদ, এটা কি আদৌ সম্ভব? সে অদৃশ্য জগতের একজন, আর আমি মানব জগতের একজন। আমাদের মিলন আসলে কি সম্ভব? জাহিদ ভাই, আমার থেকে আপনি ভালো বলতে পারবেন, তবে আমার মতে কারো মন ভেঙে কেউ সুখে থাকতে পারে না, তাই আপনি তাকে কষ্ট দিয়েন না। তুমি ঠিকই বলছো জিহাদ। ঠিক আছে, আমি আবারও যাব সেই ভালোবাসার পরীর কাছে। তবে তুমি বলো, সে তোমাকে কি বলল? জাহিদ ভাই, সে আমাকে সব কিছু বলেছে, এবং এটাও বলেছে সেই চাঁদের পরীদের রাজকন্যার সাথে সে আমাকে দেখা করাবে। তাই বুঝি? কবে সেটা? ভাই, ফোনে বলবো না, আগে আমার সাথে দেখা করেন, আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে, তাহলে আগামীকাল বিকেলে তুমি আমার সাথে দেখা করো। আচ্ছা ভাই, কোথায় দেখা করবেন? আমার এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব কাছে, বিশ্ববিদ্যালয়ের মাঠে আমার সাথে দেখা করো। ঠিক আছে ভাই, আগামীকাল তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে জিহাদ, রাখি তাহলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। পরদিন বিকেলে আমি চলে যাই বিশ্ববিদ্যালয়ের সেই মাঠে। মাঠে এসে আমি জাহিদ ভাইয়ের সাথে দেখা করি। জাহিদ ভাই, তার বয়স বেশি একটা না, আমারই বয়সী, তবে এই কম বয়সে সে অনেক বেশি ইমানদার আর ফরেজগার হয়ে উঠেছে। আপনি জাহিদ? হ্যাঁ, আমি জাহিদ। তুমি জিহাদ? হ্যাঁ ভাই। তো কেমন আছো জিহাদ? ভাই, বিশ্বাস করেন, আমি তো ভাবতেই পারছি না আপনি আমাদের বয়সী। ও আচ্ছা, তো কি ভেবেছিলে আমার বয়স বেশি, আমার দাড়ি আছে পাকা পাকা, এমন কিছু? না ভাই, এতটা বয়স্ক হবেন তা ভাবিনি, কিন্তু বয়স্ক হবেন এটা ভেবেছিলাম। ও, তুমি আমাকে ভাই বলো না, জাহিদ বলে ডেকো, যেহেতু আমরা একই বয়সী। আসো, সামনে খুব ভালো চা পাওয়া যায়, সে চায়ের দোকানে বসে দুজনে গল্প করি। জাহিদ ভাই আমাকে নিয়ে চায়ের দোকানে আসে। তারপর 2 কাপ চা নিয়ে আমরা একে অপরের সাথে কথা বলতে শুরু করি। তো জিহাদ, দেখেছো তোমার নামের সাথে আমার নামের কতটা মিল? হ্যাঁ ভাই, তাই তো দেখছি। আহা জিহাদ, আবারও ভাই বলছো কেন? তোমাকে না বললাম তুমি আমার নাম ধরে ডাকতে পারো। আর তুমি জানো, আগেরকার দিনে আমাদের নবীদের আমলে সবাই একে অপরকে তুই করেই ডাকতো, তাই আমি চাই তুমি আমাকে তুই কিংবা তুমি এগুলো বলে সম্বোধন করো। ঠিক আছে, আমি তুমি করে, না না তুমি না, তুই করেই ডাকবো। কেননা জাহিদ, তুমি ভাই আমার জীবনে এমন একটা বিশেষ মানুষ যার জন্য আমি অলৌকিক জগতের সাথে পরিচয় হতে পেরেছি। ও আচ্ছা, তো বলো জিহাদ, আমার ভালোবাসার পরীটা কেমন আছে? ভাই জাহিদ, বিশ্বাস করো, আমি দেখেছি আমার বোনটার চোখে তোমার জন্য ভালোবাসা। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। কি বোন? হ্যাঁ বোন,
তুমি জানো সে আমাকে ছোট ভাই বানিয়েছে, সেদিক দিয়ে তো সে আমার বড় বোন। ও আচ্ছা, তাহলে তো তুমি আমার শালক হয়ে গেলে। হ্যাঁ, হয়ে গেলাম, তাতে কি। ভাই জাহিদ, তুমি জানো আমাকে রূপাপরি বলেছে সেই চাঁদে একদল সুন্দরী পরী আছে, আর সেই পরীদের রাজকন্যা আয়শা পরী প্রতি বছরে একবার সেই বাগানে নেমে আসে একটা রহস্যময় পদ্ম ফুল উদ্ধার করতে। তবে সে রাতটা খুবই রহস্যময়, যে রাতে পুরো চাঁদ লাল হয়ে থাকে। এখন তুমি আমাকে বলো ভাই, সে রাতটা কবে? ও, লাল চাঁদের কথা বলছো? সে লাল চাঁদ তো আগামী মাসের 10 তারিখে দেখা যাবে। সত্যি? আগামী মাসের 10 তারিখে? আমি আবারও যাব সে রাতে। আমাকে যে করেই হোক দেখতে হবে সেই চাঁদের পরীদের রাজকন্যা আয়শা পরীকে। আমি তার সাথে দেখা করব, কথা বলবো। ও আচ্ছা, তাহলে আমি সেদিনই তোমার সাথে যাব আমার ভালোবাসার রূপাপরীর সাথে দেখা করতে। সত্যি ভাই, তুমি সাথে থাকলে তো ভালোই হবে, একসাথে 2 ভাই সেখানে যাব। ঠিক আছে, তাহলে এমনটাই কথা রইল। এখন মাগরিবের ওয়াক্ত হয়ে এসেছে, আসো ভাই একসাথে নামাজ পড়ি। নামাজ পড়লে মনটা শান্ত থাকে। আর তুমি আমাকে কথা দাও, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ঠিক আছে জাহিদ, তোমাকে আমি কথা দিচ্ছি ভাই, আগামীকাল থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। সেদিন জাহিদের সাথে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করি। সে আমাকে অনেক ভালো ভালো জ্ঞান দেয়, কোরআন হাদিসের সম্পর্কে আমাকে জানায়, ইসলাম সম্পর্কে আমাকে জানায়, দিনের পথ কতটা সুন্দর সব কিছু আমাকে জানায়। তার মুখে এইসব কথা শুনতে আমার অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল সারাটা দিন আমি তার এইসব কথা শুনে যাই। রাত হতেই জাহিদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আমার বাড়িতে চলে আসি। দেখতে দেখতে 1 মাস পার হয়ে যেতে শুরু করে। আর 1 সপ্তাহ পর একদিন রাতেই দেখা মিলবে সেই রহস্যময় লাল চাঁদের। আমাকে যে করেই হোক যেতে হবে সেদিন সেই ছোট্ট রহস্যময় বাগানে। তবে এবার আমি আমার বাবা মার সাথে মিথ্যে বলতে চাচ্ছিলাম না। এই কয়দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আমার মন অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আমার বাবা মাকে মিথ্যে বলতে চাচ্ছি না। তবে সত্যটা বললেও আমার বাবা মা কোনো দিন সেই বাগানে আমাকে যেতে দেবে না। এখন আমি কি করব? এটার জন্য আমি জাহিদকে একটা ফোন দেই, তারপর তাকে সব কিছু খুলে বলি। জাহিদ সবটা শুনে আমাকে বলে, ঠিক আছে, আমি কিছু ব্যবস্থা করছি। আগামীকাল আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব, তোমার বাবা মার সাথে কথা বলে একটা সমাধান বের করব। আমি জাহিদকে বলি, জাহিদ ভাই আমার, তুমি যদি সত্যটা আমার বাবা মাকে বলো তাহলে কোনো দিন তারা আমাকে সেখানে যেতে দেবে না। জাহিদ তখন আমাকে বলে, আরে জিহাদ, তুমি চিন্তা করো না, আমি এমন কিছু বলবো যেটা সত্য হবে না আবার মিথ্যাও হবে না, এমন কিছু। তুমি চিন্তা করো না, আমাকে আগামীকাল তোমার বাড়িতে নিয়ে যেও। পরদিন আমি জাহিদকে নিয়ে আমাদের বাড়িতে আসি। জাহিদকে দেখে আমার বাবা মা অনেক খুশি হয় আর তাকে বলে, তাহলে বাবা তুমি জাহিদ? জি আন্টি, জি আঙ্কেল, আমি জাহিদ, জিহাদের নতুন বন্ধু। হ্যাঁ, তোমার কথা জিহাদের মুখে অনেক শুনেছি। সে তো এখন অনেক ভালো হয়ে গেছে। তোমার জন্য আমার ছেলেটা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর আমাদেরকেও নামাজ পড়তে বাধ্য করেছে। সব কিছুই তোমার জন্য। এই জিহাদের মা, যাও যাও, জাহিদের জন্য নাস্তা নিয়ে আসো। না আঙ্কেল, সেসবের প্রয়োজন নেই। আসলে আপনাদের কাছে একটা অনুরোধ করার জন্যই আমি আপনাদের বাড়িতে এসেছি। কি অনুরোধ বাবা, বলো। আসলে আঙ্কেল, আগামী সপ্তাহে একটা রাত জিহাদকে আমার সাথেই থাকতে হবে। আমরা দুজন সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, যেটা সৌন্দর্য দেখার জন্য রাতের প্রয়োজন। আঙ্কেল, আপনারা যদি আমাকে বিন্দুমাত্র ভালোবাসেন, বিশ্বাস করেন, তাহলে একটা রাতের জন্য আমার এই বন্ধুটাকে আমার সাথে পাঠান। বাবা মা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আমার দিকে তাকায় আর বলে, জিহাদ, তোকে অনেক বন্ধুদের সাথে রাতে ঘুরতে যেতে মানা করেছে, তবে এবার মানা করব না,
কারণ জাহিদ এত ভালো আর এত ফরেজগার একটা মানুষ যে আমাদের বিশ্বাস সে তোর কোনো ক্ষতি করবে না। তুই অবশ্যই তার সাথে রাতে ঘুরতে যেতে পারিস। এই কথা শুনে আমি অনেক খুশি হই। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার এত কঠিন সমস্যা জাহিদ মিনিশেই দূর করে দেবে। দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে যায়। সকালে আমি বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। বাবা মা আমাকে বেশ কিছু টাকাও দেয় যেন আমাদের ঘুরতে কোনো সমস্যা না হয়। আমি জাহিদের বাড়িতে চলে আসি, তার বাবা মার সাথে দেখা করি। তার বাবা মা জাহিদের মতোই খুবই ভদ্র আর ইমানদার ছিল। জাহিদ আর আমি তখনই বাড়ি থেকে বের হয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা করি। গাড়িতে আমি জাহিদকে বলি, জাহিদ তুমি শিওর তো আজকেই সেই লাল চাঁদের দেখা আমরা পাবো? আরে হ্যাঁ রে ভাই, আমি শিওর। এতটুকু যদি না জানি তাহলে কিসের কবিরাজ হলাম? তুমি চিন্তা করো না, আসো আমার সাথে। আমরা বান্দরবন আস্তে আস্তে চারিপাশে সন্ধে হয়ে আসে। যেহেতু আমরা একটা রাতি এখানে কাটাবো তাই কোনো হোটেলে আমরা চেক আউট করি না, সোজা সেই ঘাটে গিয়ে বসে পড়ি। অপেক্ষা করি কখন সকল মাঝি এখান থেকে চলে যাবে। তারপর একটা নৌকা ধার হিসেবে সেখান থেকে নিয়ে আমরা চলে যাব সেই রহস্যময় বাগানে। ধীরে ধীরে সকল মাঝিরা সেই ঘাটে এসে জড়সড়ো হয়। তারপর যে যার নৌকাগুলোকে বেঁধে তাদের বাড়িতে চলে যায়। অন্ধকার নামতেই আমি আর জাহিদ উঠে দাঁড়াই। তারপর একটা নৌকাকে খুলে সেটার উপরে উঠে বসি। জাহিদ আমাকে বলে, তুমি তো নৌকা চালাতে পারো, তুমিই চালাও। আমি এত দূর আমি একা চালাবো না, 3 ঘন্টা লেগেছিল সেই বাগানটায় যেতে, তুমিও চালাবে নৌকা। জাহিদ তখন বলে, আরে ভাই তুমি তো তখন চিনতে না, তাই 3 ঘন্টা লেগেছে। আমি এবার পথ দেখিয়ে নিয়ে যাব, দেখবে 10 মিনিটের বেশি লাগবে না। কি 10 মিনিট? এটা সম্ভবই না। 3 ঘন্টার রাস্তা কখনো 10 মিনিটে শেষ হয়? শেষ হয়। তুমি নৌকা চালানো শুরু করো। আমি তখন সেই রহস্যময় নদী ধরে নৌকা চালাচ্ছিলাম। জাহিদ আমাকে বলে, এই পথে না, ওই জঙ্গলের পথ ধরে নৌকা চালাও। এই পথে তো কত লতা পাতা জড়িয়ে আছে। আমার কথা শুনো, এই পথেই যাও জিহাদ। আমি জাহিদের কথা শুনে তখন নৌকাটাকে সেই পথেই চালাতে শুরু করি। কিছুক্ষণ যেতেই আমার দেখা মিলে সেই রহস্যময় ফুল বাগানের, যেটার আলো দূর থেকেও দেখা যাচ্ছে। কি বলেছিলাম না 10 মিনিটও লাগবে না? এখন মিলল তো কথা? হ্যাঁ তাই তো দেখছি। আমি শুধু শুধু সেদিন রাতে এতটা পথ ঘুরে তারপরে এখানে এসেছিলাম। হ্যাঁ এখন চলো, বেশি কথা বলো না। আমি নৌকাটাকে একটা গাছের সাথে বেঁধে ফেলি। তারপর আমরা 2 বন্ধু মাটিতে নেমে সেই বাগানে প্রবেশ করি। বাগানে আসতেই আমি আর জাহিদ সোজা চলে যাই সেই রহস্যময় ঝর্ণার কাছে। ঝর্ণার কাছে যেতেই আমরা দেখা পাই রূপাপরীর। রূপাপরী যখন দেখে আমার সাথে জাহিদ দাঁড়িয়ে আছে তখন সে এক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, এতগুলো বছর পর আবারও আমাদের দেখা হলো। জাহিদ তখন তার ভালোবাসার পরীকে বলে, সব কিছুই এই জিহাদের জন্য। আমি যেমন তাকে সাহায্য করেছি তার মাধ্যমেই আমি আমার ভালোবাসাকে আবার ফিরে পেয়েছি। সে আমাকে বলেছে তুমি আমাকে কতটা ভালোবাসো। তখন আমার পরী বোন সেই রূপাপরী আমাকে অনেক ধন্যবাদ দেয়। আমি তখন তাকে বলি, বোন আমার ধন্যবাদের প্রয়োজন নেই। আমি দেখা করতে চাই সেই চাঁদের পরী, সেই আয়শা পরীকে। তখন রূপাপরী আমাকে বলে, আকাশের দিকে তাকিয়ে দেখো। আমি আর জাহিদ ভাই সাথে সাথে আকাশের দিকে তাকাই। তখন আমরা দেখতে পারি সুন্দর ধপধপে সেই সাদা চাঁদটা ধীরে ধীরে লাল হয়ে আসছে, আর আকাশ থেকে একটা অলৌকিক উজ্জ্বল আলো সোজা এই বাগানে এসে পড়ছে। আমাকে তখন রূপাপরী বলে, আর কিছুক্ষণ পরেই আয়শা পরী এখানে আসবে। যাও তোমরা দুজন ওই জঙ্গলে লুকিয়ে পড়ো, আমি যখন তোমাদেরকে ডাকবো তখন আসবে। আমরা তার কথা মতো সেই জঙ্গলের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ি।
ধীরে ধীরে পুরো চাঁদ লাল হয়ে যায়। আর সেই উজ্জ্বল আলো ধরে কিছু একটা উড়তে উড়তে মাটিতে সেই বাগানে নেমে আসে। তখনই আমাদের নাম ধরে ডাকে রূপাপরি। রূপাপরির ডাক শুনে আমি আর জাহিদ জঙ্গল থেকে বের হয়ে আসি। এরপর দেখতে পারি আমাদের সামনে দাঁড়িয়ে আছে চাঁদের পরী আয়শা। আয়শা পরী দেখতে অনেক সুন্দরী। তার পরনে একটা অদ্ভুত সাদা রঙের পোশাক। তার চুলগুলো খুবই সুন্দর। তার চোখের মণিগুলো নীল রঙের, ঠোঁটগুলো গোলাপি রঙের। মিষ্টি একটা হাসি দিয়ে টানা টানা চোখে সে আমাদেরকে দেখছে। কিছুক্ষণ দেখার পর আয়শা পরী রূপাপরীর কাছে জানতে চায়, বান্ধবী রূপা, এদেরকে দেখে তো সাধারণ মানুষ মনে হচ্ছে। হ্যাঁ আয়শা, তুমি ঠিকই ধরেছ, এরা দুজন সাধারণ মানুষ। ওই যে ওই মানুষটাকে দেখতে পারছ, ওনার নাম হচ্ছে জাহিদ। ছোটোখাটো একজন কবিরাজ, খুবই ইমানদার একটা মানুষ। 1 বছর আগে একটা কাজে সে আমার কাছে সাহায্য চাইতে এই বাগানে এসেছিল। তার সরল সোজা মনটাকে দেখে আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। সেটা আমার ভালোবাসার মানুষ, তাকে আমি অনেক ভালোবাসি। আর ওই যে তার পাশে দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে জিহাদ। আমার ছোট ভাই বলতে পারো। ছেলেটা অনেক ভালো। যেদিন থেকে সে তার নানু ভাইয়ের মুখে শুনেছে চাঁদের দেশে পরীরা বসবাস করে, সেদিন থেকে পাগল হয়ে গিয়েছে যে তোমাদেরকে দেখবে। আমাকে অনেক করে অনুরোধ করেছে। আমি তাকে কথা দিয়েছিলাম, যদি সে আমার ভালোবাসা আমার কাছে আবারও ফিরিয়ে দেয়, তাহলে আমি তোমার সাথে তাকে দেখা করাবো। সে জাহিদকে অনুরোধ করে আবারও এখানে নিয়ে এসেছে। তার জন্যই আমি আমার ভালোবাসার মানুষকে আবারও আমার কাছে পেয়েছি। তাই আমি আমার কথা রেখেছি, তোমার সাথে তাকে দেখা করিয়েছি। তুমি যেন আবার কিছু মনে করো না। আরে ছি ছি, আমি কিছু মনে করব কেন? এরা দুজন তোমার এত কাছের, তোমার আপন মানে আমারও আপন। আমি অবশ্যই তাদের সাথে কথা বলবো। এটা বলে আয়শা পরী আমাদের দিকে এগিয়ে আসে। তারপর জাহিদকে একটা সালাম দিয়ে জানতে চায়, আসসালামু আলাইকুম প্রিয় দুলাভাই, কেমন আছেন আপনি? আপনি আমার বান্ধবীকে রেখে কোথায় চলে গিয়েছিলেন? আপনি জানেন আমার বান্ধবী আপনাকে কত ভালোবাসে? জাহিদ তখন আয়শা পরীকে বলে, হ্যাঁ আয়শা, আমারই ভুল হয়েছে। আমি জানতামই না তোমার বান্ধবী আমাকে এত ভালোবাসে। তবে তোমাকে কথা দিচ্ছি, তোমার বান্ধবীকে রেখে আমি আর কোথাও যাব না। এবার তুমি বলো, তুমি কেমন আছো আয়শা? হ্যাঁ দুলাভাই, আমি অনেক ভালো আছি। এবার আয়শা পরী আমার দিকে এগিয়ে আসে। আসসালামু আলাইকুম প্রিয় জিহাদ, কেমন আছো তুমি? চাঁদের পরী আয়শা আমাকে ডাকছে, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই। আমার সকল ধ্যান যেন তার সৌন্দর্যে বন্দী হয়ে গেছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এটা দেখে আয়শা পরী খিলখিল করে হেসে দিল। দুলাভাই, আপনার বন্ধুকে ধাক্কা দেন, নয়তো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাবে। জাহিদ তখন আমাকে একটা ধাক্কা দেয়। জাহিদের ধাক্কায় আমি আমার জ্ঞান ফিরে পাই। কি কি হয়েছে? আরে জাহিদ ভাই, তুমি এভাবে ধাক্কা দিলে কেন? আরে জিহাদ, মান সম্মান সব হারাবো। কখন থেকে তোমাকে ডাকছে চাঁদের পরী আয়শা, আর তুমি বেহাইয়ার মতো অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছো। কি আমাকে ডাকছে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো আয়শা। আমি বলছি, তুমি কেমন আছো জিহাদ? সর্বপ্রথম তুমি আমার সালামের উত্তর দাও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ভালো আছি আয়শা, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।
তখনই রূপাপরি আমাদেরকে বলে ওঠে, ওইদিকে নীল পদ্ম ফোটার সময় হয়ে গেছে, তোমরা সবাই আসো, সেই সুন্দর নীল পদ্মটাকে দেখবে। আয়েশা পরি, আমি, জাহিদ, রূপা সবাই ছুটে যাই সেই নীলপদ্ম গাছের সামনে। সেখানে আসতেই আমি দেখতে পারি নীলপদ্ম গাছ একটা লতার মতো, যেটা শূন্যে ভেসে আছে, আর তার উপরে ছোট্ট একটা ফুলের কলি। এটাই নীলপদ্ম ফুলের ছোট্ট কলি, যেটা আর কিছুক্ষণ পরেই ধীরে ধীরে ফুটে উঠবে। চাঁদের আলোয় ধীরে ধীরে সেই ছোট্ট কলিটা ফুটে ওঠে। দেখতে পারি সেই সুন্দর নীলপদ্ম ফুলটাকে। এর আগে এই অলৌকিক ফুল আমি কোথাও দেখিনি। নীল রঙের অদ্ভুত একটা নীলপদ্ম ফুল, যার শরীর থেকে নীল আলো চারিপাশে ছড়িয়ে পড়ছে। আয়েশা পরি তখন তার বিশাল দুইটি সাদা ডানার মাধ্যমে উড়তে উড়তে সেই নীলপদ্ম ফুলটাকে ছিঁড়ে মাটিতে নিয়ে আসে। আয়েশা পরির ডানাগুলো থেকে সাদা উজ্জ্বল আলো বের হচ্ছিল, যেন চাঁদের মতো ঝকঝক করছে। তার মাথায় একটা রাজকীয় মুকুট আছে, যেখানে ছোট্ট ছোট্ট আকাশের তারার মতো কিছু একটা আছে। আয়েশা পরি তার সুন্দর চুলের খোপায় সেই নীল পদ্ম ফুলটা গেঁথে দেয়, আর আমাদেরকে বলে, দেখো তো আমাকে এখন কেমন লাগছে। আমরা সবাই তখন তাকে বলি, অনেক সুন্দর লাগছে। আয়েশা পরি এবার আমাদেরকে বলে, তাহলে এখন আমি আসি, তোমরা ভালো থেকো। আয়েশা পরি আমাদের থেকে বিদায় নিয়ে চলেই যাবে, তখন আমি সামনে গিয়ে তার পথ আটকিয়ে দাঁড়াই, আর তাকে বলি, কিন্তু আমার কি হবে? আমি তো এখনও মানতে পারছি না যে আকাশের চাঁদে কোনো পরী বসবাস করে, আর তুমি সেই পরীদের রাজকন্যা, চাঁদের পরী আয়েশা। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে তোমাকে ভাড়া করে নিয়ে এসেছে রূপা পরী। আমার মন রাখার জন্য তোমরা একটা মিথ্যে নাটক করছো। এই কথা শুনে রূপা পরী তখন এগিয়ে আসে আর আমাকে বলে, ভাই আমার, তুমি বিশ্বাস করো, ওই হচ্ছে চাঁদের পরী, আর এটা তোমাকে মানতেই হবে। আমি রূপা পরীকে বলি, বোন ক্ষমা করো আমাকে, কিন্তু আমি মানতে পারছি না এ যে একটা চাঁদের পরী। চাঁদের পরী আয়েশা তখন আমার কাছে এসে দাঁড়ায় আর আমাকে বলে, কি করলে তুমি বিশ্বাস করবে? ঠিক আছে, একটা কাজ করা যাক, আমি তোমাকে নিয়ে এখনই আমাদের চাঁদের দেশে যাই। আজকে সারা রাত এই জাদুর পথ খোলাই থাকবে। তোমাকে নিয়ে আমি সারা রাত আমাদের রাজ্য ঘুরে দেখাবো। তারপর সূর্য ওঠার আগেই আবারও পৃথিবীতে এই ফুলের বাগানে দিয়ে যাব। তখন তো তুমি বিশ্বাস করবে নাকি? আমি আয়েশা পরীকে বলি, হ্যাঁ, তখন না বিশ্বাস করে কি আর থাকা যাবে, যেহেতু আমি নিজের চোখে সব কিছু দেখতে পারবো। আমাকে তুমি নিয়ে যাও তোমাদের চাঁদের দেশে। আয়েশা পরী আমাকে বলে, তুমি তো দেখছি অনেক সাহসী, তোমার ভয় করছে না যদি আমি তোমাকে নিয়ে সেই চাঁদের দেশে কোনো বিপদে ফেলি? আমি আয়েশা পরীকে বলি, না, আমার এক ফোঁটাও ভয় করছে না। তোমার এই সুন্দর চেহারা দেখেই আমি বুঝতে পারছি, আর যাই হোক, তুমি আমার কোনো ক্ষতি করবে না। আমাকে নিয়ে যাও তোমাদের চাঁদের দেশে। ঠিক আছে, তাহলে তাই হোক, আসো, আমার সাথে আসো। রূপা পরী তখন এগিয়ে আসে আর আয়েশাকে বলে, কিন্তু আয়েশা, যতই যাই বলো না কেন, আমার ভাইটা তো একটা সাধারণ মানুষ, ওকে নিয়ে তোমাদের জগতে যাওয়াটা কি ঠিক হবে? সেখানে যাওয়ার পর অলৌকিক চারিপাশ দেখে যদি আমার ভাইটা ভয় পেয়ে যায়, তখন কি হবে? রূপা, তুমি চিন্তা করো না, আমি তোমার ভাইয়ের যত্ন নেব। কথা দিচ্ছি তোমাকে, তোমার ভাইয়ের কোনো ক্ষতি করব না, আর কোনো ক্ষতি হতে দেব না।
সকাল হওয়ার আগেই আমি আবারও তোমার ভাইটাকে এইখানে ফিরিয়ে দেব। ততক্ষণ তুমি আমার দুলাভাইয়ের সাথে কথা বলো। অনেক দিন পর তাকে তোমার কাছে পেয়েছ, তুমি তোমার সকল ভালোবাসা উজাড় করে দাও। এইখানে আশেপাশে কেউ নেই, চাইলে তোমরা মিলনও করতে পারো। এই কথা শুনে রূপাপরি লজ্জায় লাল হয়ে যায়। জাহিদ তখন এগিয়ে আসে আর আয়শাকে বলে, শালি, তুমি আসলেই অনেক দুষ্ট, কিন্তু তোমার আইডিয়াটা খারাপ না। তুমি আসার আগে উপর থেকে ইশারা দিও, কেননা আমরা কী অবস্থায় থাকব তখন নিজেরাও জানি না। রূপা তখন জাহিদকে বলে, জাহিদ চুপ করো, আমি তো লজ্জায় মরে যাব। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। রূপা, চলো আমরা ওই পাশে ওই ঝর্ণার কাছে গিয়ে বসি। তোমরা সাবধানে যেও, আবার সাবধানে ফিরে এসো। এটা বলে জাহিদ রূপার হাত ধরে পাশে থাকা সেই ঝর্ণার দিকে এগিয়ে যায়। আর অন্য পাশে আয়শা পরি আমার কাছে এসে আমাকে বলে, ঠিক আছে জিহাদ, তাহলে আমাকে জড়িয়ে ধরো। ছি ছি, কী বলছো তুমি? তোমাকে কেন জড়িয়ে ধরবো? আরে গাধা, না জড়িয়ে ধরলে আমি তোমাকে নিয়ে কি করে আমাদের চাঁদে যাব? তোমার তো আমাদের মতো ডানা নেই, বুঝতে পারছো না কেন? ও আচ্ছা, তাই তো। ঠিক আছে, আমি তোমাকে জড়িয়ে ধরছি, কিন্তু দেখো আমি যেন আবার পড়ে না যাই। আমি রূপাপরীকে শক্ত করে জড়িয়ে ধরি। তাকে জড়িয়ে ধরার পর আমি অনুভব করতে পারি আয়শা পরীর শরীরটা বরফের মতো ঠান্ডা। আমি তার কাছে তখন জানতে চাই, তোমার শরীর এত ঠান্ডা কেন আয়শা? জিহাদ, আমাদের রাজ্যের চারিপাশে বিশাল বরফের পাহাড় আছে, তাছাড়া আমাদের মাটি সেটাও অনেক ঠান্ডা। আমরা সবসময় ঠান্ডাতেই বসবাস করি, তাই আমাদের শরীর এত ঠান্ডা। তবে তুমি ভয় পেও না, তোমাকে নিয়ে চাঁদের দেশে যাওয়ার পর একটা গরম কাপড়ের ব্যবস্থা করে দেব, তোমার ঠান্ডা লাগবে না। চাঁদের পরী আয়শা ধীরে ধীরে তার সেই বিশাল ডানার মাধ্যমে উড়তে শুরু করে সে জাদুর পথ ধরে। এই সেই পথ, যে পথের আরেকটি পাশে আছে চাঁদের দেশ। চাঁদের পরী আয়শা আমাকে নিয়ে উড়ে যাচ্ছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। নিচে তাকানোর সাহস কোনোভাবেই হয়ে উঠছিল না। যদি নিচে তাকিয়ে আমি ভয় পেয়ে যাই আর আয়শাকে ছেড়ে দেই, তাহলে তো আমি পড়ে গিয়ে মারা যাব। তাই আমি অপলক দৃষ্টিতে আয়শা পরীর সুন্দর চেহারার দিকেই তাকিয়ে আছি। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়শা পরী তখন আমাকে বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো? তোমাকে দেখছি, তুমি কত সুন্দর। আমি তো মানতেই পারছি না, চাঁদে বসবাস করা আয়শা পরীকে আমি জড়িয়ে ধরেছি। আয়শা পরী তখন আমাকে বলে, এটা তো বাধ্যতামূলক, এমনটা না করলে তুমি চাঁদের দেশে যেতে পারতে না, আর সেখানে না নিয়ে গেলে তুমি কোনোদিনই বিশ্বাসই করতে না যে আমরা চাঁদের পরী। তাই এটা সব কিছুই বাধ্যতামূলক, এটা নিয়ে এত খুশি হওয়ার কিছু নেই। আয়শা পরী আমাকে নিয়ে উড়তে উড়তে মহা আকাশে চলে আসে। তারপর আমাকে দেখায় দূরে থাকা বিশাল সেই চাঁদটাকে। আমি দেখতে পাই চাঁদ কত বড়, যেটা দেখে আমি অবাক হয়ে আয়শা পরীকে বলি, আমাদের পৃথিবী থেকে এই চাঁদ কত ছোট দেখায়, কিন্তু এখন কত বড় দেখাচ্ছে। আয়শা পরী বলে, এখান থেকে তোমাদের পৃথিবী অনেক দূরে, বিশ্বাস না হলে একটাবার নিচে তাকিয়ে দেখো। আমি তখন আয়শা পরীকে বলি, না না, আমি কোনোভাবেই নিচে তাকাবো না, তাহলে আমি ভয়েই মরে যাব। যাই হোক না কেন, আমি তোমার দিকেই তাকিয়ে থাকব। আয়শা পরী বলে, ঠিক আছে ভিতর ডিম, আসো তোমাকে নিয়ে যাই আমাদের চাঁদের দেশে। আয়শা পরী ধীরে ধীরে উড়তে উড়তে চলে আসে সেই বিশাল চাঁদের দেশে। চাঁদের দেশে আসার পর আমি দেখতে পারি এখানকার আকাশ লাল টকটকে,
মাটিতে চারিপাশে পৃথিবীর মতোই সবুজ গাছপালা, কিন্তু তাদের মাটি পুরোপুরি সাদা, যেন বরফের মতো। আয়শা পরী আমাকে নিয়ে উড়তে উড়তে মাটিতে নেমে আসে। মাটিতে আসার পর আমার পুরো পা যেন জমে যাচ্ছিল। আমার এত ঠান্ডা লাগছিল যেন আমি বরফ হয়ে যাব। চারিপাশে বাতাসটা খুবই ঠান্ডা। দূরে দেখা যাচ্ছে বিশাল বরফের পাহাড়। আমি আয়শা পরীকে বলি, কিছু একটা করো, নয়তো আমি জমে যাব। আয়শা পরী বলে, এখনই দাঁড়াও, কিছু একটা করছি। এটা বলে আয়শা পরী তার পেছনে সেই বিশাল 2টি ডানা থেকে 2টা পালক উঠিয়ে নিয়ে আসে। তারপর সেই পালক 2টার মাধ্যমে জাদু ব্যবহার করে একটা বিশাল সুন্দর জাদুর গরম পোশাক আমাকে বানিয়ে দেয়, আর বলে, এই পোশাকটা পরে ফেলো, তাহলে এখানকার ঠান্ডা তোমার আর এক ফোঁটাও লাগবে না। আয়শা পরীর হাত থেকে আমি সেই গরম পোশাকটা নিয়ে পরে ফেলি। পোশাকটা পরতেই আমার শরীর গরম হয়ে যায়। আসলেই এখন আমার এক ফোঁটাও ঠান্ডা লাগছে না। আয়শা পরী আমাকে বলে, আসো, আমি তোমাকে নিয়ে আমার বাবা মার সাথে সর্বপ্রথম দেখা করাই। আয়শা পরী আমাকে নিয়ে তার প্রাসাদের কাছে আসে। তারপর প্রাসাদের ভেতরে তার বাবা মার সাথে দেখা করায়। এই রাজ্যের মহারাজ আর মহারানী, তার বাবা মা। তার বাবা মাকে দেখে আমি তো হতবাক হয়ে যাই, কেননা তাদের বয়সও আয়শা পরীর মতো। কিন্তু এটা কি করে সম্ভব? তার বাবা মা আমাকে সালাম দেয়, আমি সালামের উত্তর দেই। তারা আয়শা পরীকে তখন বলে, তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। কেন তুমি সাধারণ একটা মানুষকে এই চাঁদের দেশে নিয়ে এসেছো? তোমাকে পরে এইটার কৈফিয়ত দিতে হবে। আয়শা পরী তখন তার বাবা মাকে বলে, ঠিক আছে, আমি সকল কিছু খুলে বলবো, কিন্তু এখন জিহাদ আমাদের রাজ্যের অতিথি, ওর সামনে কোনো কিছু নিয়ে কথা বলতে চাচ্ছি না। আয়শা পরী প্রাসাদ থেকে আমাকে নিয়ে আবার বের হয়ে আসে। বাইরে এসে আমি তখন আয়শা পরীকে বলি, আমাকে নিয়ে আসাতে তোমার বাবা মা অনেক রাগ করেছে, তাই না? আমি বোধহয় এখানে এসে মোটেও ঠিক করিনি। আরে না না জিহাদ, তুমি কেন মন খারাপ করছো? আমার বাবা মা এমনই, দেখবে পরে আবার সব ঠিক হয়ে যাবে। তবে আসো, এবার তোমাকে নিয়ে আমাদের রাজ্যে বিশাল একটা মেলা দেখাতে নিয়ে যাই। আসলে প্রতি বছর এই দিনে বিশাল একটা মেলার আয়োজন করা হয়, যেই মেলাতে আমাদের সকল জিনপরীরা অংশগ্রহণ করে। আসো, আমার সাথে আসো। আয়শা পরী আর আমি চাঁদের দেশের পথ ধরে হেঁটে যাচ্ছি। আমি আয়শা পরীর কাছে জানতে চাই, তখন যে তোমার বাবা মাকে দেখলাম, তারাও তো তোমার বয়সী, কিন্তু এটা কি করে সম্ভব? আমাদের পৃথিবীতে আমাদের বাবা মা আমাদের থেকেও অনেক বেশি বয়স্ক হয়ে থাকে। আয়শা পরী তখন আমাকে বলে, শুধু আমার বাবা মা না, এখানে বসবাস করা সকল জিনপরী সবার বয়স একই রকম। আসলে আমাদের এই চাঁদের দেশে সকল সময়, সকল দিন, সকল বছর একই জায়গায় থেমে যায়, তাই আমাদের বয়স কখনো বাড়ে না, কখনো কমেও না। আমি তখন বুঝতে পারি আয়শা পরীর বাবা মা একই রকম যুবক দেখাচ্ছিল কেন। সে আমাকে নিয়ে চলে আসে তাদের রাজ্যে বিশাল সেই মেলাতে। চাঁদের দেশে কত সুন্দর মেলা বসেছে। বিশাল এই মেলায় কত জিনপরি ঘোরাফেরা করছে, নাগরদোলায় উঠে মজা করছে, চড়ুক নাচাচ্ছে, পুতুল খেলা দেখছে, সব কিছু করছে। সবাই যখন দেখে তাদের রাজকন্যা আয়শা পরী মেলাতে এসেছে, তখন তারা সবাই এক জায়গায় এসে রাজকন্যাকে হাততালি দিয়ে বরণ করে নেয়। পলকেই সবার নজর আমার উপরেও পড়ে। সবার হাসি মুখ যেন মলিন হয়ে যায়। তারপর রাজকন্যাকে বলতে শুরু করে, এ কী করেছেন রাজকন্যা? একটা সাধারণ মানুষকে চাঁদের দেশে নিয়ে এসেছেন। এখন যে আমাদের এই রহস্য পৃথিবীর সবাই জেনে যাবে। রাজকন্যা আয়শা পরী তখন তাদের সবাইকে বলে,
তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। ওর নাম জিহাদ, আর ও এমনটা কখনোই করবে না। পৃথিবীতে যাওয়ার পরেও আমাদের এই রহস্য ও লুকিয়ে রাখবে, এটা আমার বিশ্বাস। কি বলো জিহাদ? আমি আয়শাকে বলি, তোমার এই বিশ্বাস আমি কখনো ভাঙব না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই রহস্য সারা জীবন আমার ভেতরেই থাকবে। আমি কাউকে বলবো না। চাঁদের দেশে তোমরা বসবাস করো। চাঁদের পরী আয়শা তখন তাদের সকলকে আদেশ করে, যাও তোমরা যে যার মতো মজা করো। সবাই আবারও মেলাতে আনন্দ করতে শুরু করে। চাঁদের পরী আয়শা আমাকে তখন বলে, আসো আমরা দুজন নাগরদোলায় উঠি। আমি আয়শা পরীর সাথে নাগরদোলায় উঠি। নাগরদোলা ঘুরছিল, আমার ভয় করছিল। আমি আয়শা পরীর হাত শক্ত করে ধরি, যেটা দেখে আয়শা পরী আমাকে বলে, আরে বোকা, সামান্য এই নাগরদোলাতেই ভয় পাচ্ছ? তুমি তো খুবই সাহসী। পৃথিবী থেকে এত দূর এই চাঁদের দেশে এসেছো, আর তুমি ছোট্ট এই নাগরদোলাতে ভয় পাচ্ছ? আমি তখন আয়শাকে বলি, সেটাতে ভয় না পেলেও এটাতে ভয় পাচ্ছে। আমাকে নিয়ে নেমে আসো, আমার ভয় লাগছে। আয়শা পরী আদেশ করে নাগরদোলা থামানোর জন্য। নাগরদোলা থেমে যায়। আমি আয়শা পরীর সাথে আবারও মাটিতে নেমে আসি। আয়শা পরী এবার আমাকে বলে, আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে, চলো তোমাকে এখন তোমাদের পৃথিবীতে নিয়ে যাই। আমি আয়শা পরীকে বলি, আমি পৃথিবীতে যাব না, আমি এখানেই থাকব। আয়শা পরী আমাকে বলে, আমি জানতাম তুমি আমাদের এত সুন্দর রাজ্য দেখে কখনোই যেতে চাইবে না, কিন্তু জিহাদ, যেতে তোমাকে হবেই। কেননা সূর্যর আলো ফুটতেই তুমি এইখানে আগুনে জ্বলে মরে যাবে। এখানে তুমি থাকতে পারবে না, তোমাকে পৃথিবীতে যেতেই হবে। আসো, আমার সাথে আসো। আয়শা পরী আমাকে নিয়ে আবারও সেই জাদুর পথের কাছে আসে। আমি আয়শা পরীকে বলি, ঠিক আছে আয়শা, আমি পৃথিবীতে ফিরে যাব, কিন্তু তুমি আমাকে কথা দাও, আবারও আগামী বছর যখন নীল পদ্ম ফুল ফুটবে তখন তুমি আমাকে নিয়ে আবারও এই চাঁদের দেশে আসবে। আয়শা পরী তখন আমাকে বলে, ঠিক আছে কথা দিচ্ছি, তবে আসো এবার আমাদের যেতেই হবে। আমি আয়শা পরীকে আবারও জড়িয়ে ধরি। তারপর সে তার ডানার মাধ্যমে সেই অলৌকিক আলোর পথ ধরে নেমে আসে সেই রহস্যময় ফুলবাগানে। ফুলবাগানে আমরা আসতেই দেখতে পারি ঝর্ণার কাছে শুয়ে আছে জাহিদ আর রূপা পরী। তারা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তাদের উপরে কোনো পোশাক নেই, যেটা দেখে লজ্জায় আমি আর আয়শা পরী সাথে সাথে অন্য পাশে তাকিয়ে ফেলি। আয়শা পরী তার বান্ধবীকে ডাকতে শুরু করে। তারা দুজন যখন দেখে আমরা চলে এসেছি, তখন তারা লজ্জায় তাদের পোশাক পরে আমাদের কাছে আসে। আসার আগে একটাবার দূর থেকে আমাকে ইশারা দিতে পারতি। আয়শা তখন রূপা পরীকে বলে, তোরা যে দুষ্টুমি করছিস সেটা কি আমরা জানতাম? যাই হোক, এই নে তোর ভাইটাকে তোর কাছে ফিরিয়ে দিলাম। ও তো কোনোভাবেই চাঁদের দেশ থেকে পৃথিবীতে আসতে চাইছিল না। আমি যে কিভাবে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি আমিই জানি। তবে তোর ভাই অনেক শেয়ান, আমার কাছে কথা নিয়েছে যেন আগামী বছর আমি আবারও ওকে নিয়ে চাঁদের দেশে যাই। আর আমিও কথা দিয়েছি, তুই তো জানিস, যেহেতু আমি কথা দিয়েছি কথা রাখব। তাহলে আগামী বছর তোর ভাইটাকে আবার আসতে বলিস। আমি গেলাম তাহলে। এটা বলে আয়শা পরী তার ডানার মাধ্যমে উড়তে উড়তে চাঁদের দেশের দিকে আবারও রওনা করে। আয়শা পরী চলে যাওয়ার পর সেই উজ্জ্বল আলোটা ধীরে ধীরে মিলিয়ে যায়। চাঁদ আবারও স্বাভাবিক হয়ে যায়। আয়শা পরী চলে যাওয়ার পর রূপা পরী আমার কাছে এসে বলে, কি ব্যাপার ভাই, তুমি চাঁদের দেশ থেকে পৃথিবীতে আসতে চাইছিলে না কেন? চাঁদের দেশ কি এতটাই সুন্দর? আমি তখন রূপা পরীকে বলি, চাঁদের দেশ সুন্দর না, তবে চাঁদের দেশের রাজকন্যা আয়শা পরী অনেক সুন্দর। তোমার কাছে আমি কিছু লুকাবো না, আমি না আয়শা পরীকে ভালোবেসে ফেলেছি।
আমার এই কথা শুনে জাহিদ তখন এগিয়ে আসে আর আমাকে বলে, জিহাদ ভাই, তুমি কি বলছো বুঝতে পারছো? সে একটা চাঁদের পরী, তুমি কি করে তাকে ভালোবাসতে পারো? যেভাবে তুমি আমাকে ভালোবেসেছ সেভাবেই আমার ভাই আয়শাকে ভালোবেসেছে। ভাই, তুমি চিন্তা করো না, তুমি আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দিয়েছ। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আয়শাকে তোমার জীবন সাথী করতে। আগামী বছর যখন আয়শা পরী আবারও আসবে নীল পদ্ম ফুল নিতে, তখন তো তুমি এখানেই থাকবে। আমি তখন তাকে বোঝাবো তুমি তাকে কতটা ভালোবাসো। এখন যাও, সকাল হয়ে যাবে, তুমি জাহিদকে নিয়ে আবারও শহরে চলে যাও। তবে জাহিদ, মাসে অন্তত 2টা দিন আমার সাথে দেখা করতে এসো, আমি তোমাকে অনেক ভালোবাসি। জাহিদ রূপা পরীকে তখন কথা দেয় মাসে 2টা দিন তার সাথে দেখা করতে আসবে এই ফুলের বাগানে। আমরা দুজন আবারও ফিরে আসি শহরে। জাহিদ আমাকে বলে, ভাই জিহাদ, সত্যিই কি তুমি আয়শা পরীকে ভালোবাসো? হ্যাঁ ভাই, আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি বিশ্বাস করো, আমি তাকে ছাড়া বাঁচব না। এখন এটা তোমার দায়িত্ব, তুমি আর রূপা পরী মিলে তাকেও বাধ্য করবে আমার ভালোবাসায় পড়তে। কি করবে আমি জানি না, কিন্তু আগামী বছর তোমাদেরকে আয়শা পরীকে রাজি করাতেই হবে সে যেন আমাকে ভালোবাসে। জাহিদ তখন আমাকে বলে, ঠিক আছে, আগামী বছর ফিরে আসুক, তারপর দেখি। ততক্ষণ সবাই অপেক্ষা করো। তো প্রিয় বন্ধুরা, গল্পটি তো এইখানেই শেষ হলো। জানি আমাদের গল্পের নায়ক জিহাদের সাথে আয়শা পরীর মিলন হলো না, তবে আপনাদের সবার কাছে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই এই গল্পটির সিজন 2 লিখে ফেলব, যেখানে আয়শা পরী বাধ্য হবে জিহাদকে ভালোবাসতে। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি লেখক আরিয়ান অভি আজ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।